তাহলে দ্বন্দ্ব সমাস আমরা হলো আসলে কিছু কিছু টাইপ আমাদের দ্বন্দ্ব সমাস আরো আছে, আমরা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব মানে কি? যেগুলো আমরা নরমালি দেখি, নরমালি হয় সেগুলো। যেমন কি আমাদের মা ও বাবা, মা বাবা। এরপর আসতেছে মিলনার্থক দ্বন্দ্ব মানে কি মিল রেখে, যেমন ভাই ও বোন একই উদরে মানে একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, একই জায়গায় আছে, মিল। এটা কি বলা? ভাই ও বোন। এটা কিন্তু ভাই ও বোন প্রথমত দ্বন্দ্ব সমাস। পরবর্তী থেকে যদি আবার বলে দ্বন্দ্ব সমাসের ভিতরে কোন সমাস হবে, মিলনার্থক দ্বন্দ্ব। এটা মিলে দুইটা জনকে আলাদা আলাদা কেউ না, একই জিনিস, ভাই ও বোন। তারপর আসতেছে বিরোধার্থক। বিরোধার্থক মানে কি? বিরোধার্থক মানে কি? বিরোধার্থক মানে ঝগড়া, গ্যাঞ্জাম, গন্ডগোল। যেমন এই যে এখন দেখতেছি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এবং সেই 1948 সাল থেকে চলে আসতেছে আমাদের প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে, এবং ভারত বাংলাদেশ এগুলো আমরা ওইভাবে ওরকম ফুল ফুল স্কেলে যুদ্ধ না হলেও এমনি ছোটখাটো হাবিজাবি কারে যুদ্ধ লেগেই আছে। তো সেগুলা কিন্তু এটা কিন্তু বিরোধার্থ। তো যেমন কি সাদা ও কালো, সাদা ও কালো কি দুইটা কি বিপরীত বিপরীত চেঞ্জ না, মানে 180 ডিগ্রি চেঞ্জ না? তো এটা কি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে আসতেছে কি সমার্থক। সমার্থক শব্দের মানে কি? আমরা ব্যাকরণে পড়েছি, সমার্থক একই অর্থ প্রাধান্য পাবে। যেমন হাটও যা, বাজারও তাই। তাহলে কি একই অর্থ প্রাধান্য পাচ্ছে না? তাহলে হাট ও বাজার কি হবে? হাট বাজার। তাহলে এটা কি কি দ্বন্দ্ব সমাস হবে? সমার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা বুঝলাম দ্বন্দ্ব সমাসের ভিতরে কয়েকটি ভাগ আছে। তার ভিতরে কি প্রথমত ছিল আমাদের সাধারণ দ্বন্দ্ব, তারপরে আসছে মিলনার্থক দ্বন্দ্ব, তারপরে হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসটা পার করলাম। সেকেন্ড আসছে আমাদের কয়েকটা, চারটা ছিল। আচ্ছা, আরো কিছু আমাদের আছে, যেমন কি বহুপদী দ্বন্দ্ব মানে বহু পদ মিলে যে দ্বন্দ্ব সমাস, অনেকগুলো পদ মিলে যে এক পদে একটা সমাস হবে, সেটা বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সে, তুমি ও আমি। তাহলে সংক্ষেপে আমরা কি আলাদা আলাদা এত কিছু বলি? আমরা আমরা পিকনিকে গিয়েছিলাম, আমি কি বলি ও গিয়েছিল, ও গিয়েছিল, ও ওই ও গিয়েছিল, এরকম বলি না কিন্তু। সে, তুমি ও আমরা তিনজন মিলে আমরা বলছি আমরা গিয়েছিলাম। তাহলে এটা কি হবে? বহুপদী দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। ইত্যাদি অর্থে আমাদের কি ইত্যাদি মানে কি কাপড় ও চোপড়, কাপড় চোপড় একসাথে বলা হচ্ছে। মূল পদের সঙ্গে ইত্যাদিবাচক বা বিকৃত পদ মিলিত হয়ে যে সমাস হয়, ইত্যাদি বা ইত্যাদি অর্থে দ্বন্দ্ব সমাস। কাপড় ও চোপড়, কাপড়ের সাথে কি আরো, চোপড় বলতে কি বোঝা? চোপড় বলতে আসলে এমন কিছু নাই। চোপড় বলতে অনেক কাপড়ের সমন্বয় থাকে, অনেকগুলো কাপড়কে একসাথে বোঝাচ্ছে কাপড় ও চোপড়। তারপরে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব সমাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর বার কোশ্চেন এসেছে, সামনেও আসবে। তো আমাদের এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং শুধু যে মাত্র অলুক দ্বন্দ্বই আছে এমন না, অলুক আমাদের অব্যয়ীভাব সমাস আছে, অলুক বহুব্রী সমাস আছে, বিভিন্ন সমাস আছে অলুক দিয়ে। অলুক কথাটার মেইন অর্থটা কি? অলুক কথাটার মেইন অর্থ হচ্ছে বিভক্তি। বিভক্তি। তাহলে যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, মানে অলুক দ্বন্দ্বেতে একবারে মাথায় রাখেন যে এটাতে বিভক্তি লোপ পাবে না। যদি বিভক্তি লোপ না পায় তাহলে সেই সমাসটা কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে যেমন দেখেন দুধে ও ভাতে। আচ্ছা, এখানে কি বিভক্তি আছে? এ বিভক্তি আছে। দেখেন তো সমস্যমান পদ যখন আমরা একসাথে করলাম তখন দুধে ভাতে হয়েছে না? দুধে ভাতে, এখানে কি আমাদের বিভক্তি কি লোপ পেয়েছে? দেখেন তো বিভক্তি কিন্তু লোপ পায় নাই। তাহলে এই যে বিভক্তি লোপ পেল না এখানে, এটা কি সমাস হবে? অলুক দ্বন্দ্ব সমাস। আর একটা আছে কি এক শেষে দ্বন্দ্ব। এক শেষে দ্বন্দ্ব মানে কি যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলা হচ্ছে এক শেষে দ্বন্দ্ব। অন্যান্য পদগুলোকে কি করবে? হটিয়ে দিবে। হটিয়ে দেওয়ার পরে শেষ পদের সাথে একটা সম্পর্ক তৈরি করে এটা কি নতুন একটা ওয়ার্ড দিবে। সেখানে কিন্তু কি দ্বন্দ্ব সমাসে কিন্তু অবশ্যই পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য কিন্তু দিতেই হবে। তাহলে কি দেখুন, জায়া ও পতি, জায়া ও পতি, এটা কি বলা হচ্ছে? দম্পতি, স্বামী ও স্ত্রীর যে আরেকটা রূপ আর কি, জায়া ও পতি।